আহ, অনুশীলনী ৮ ইতিপূর্বে আমরা গত চ্যাপ্টারে ৩ আর ৪-এর উপরে ২০২০ সালের যে এটা ছিল টেস্ট পেপার, এটাও ২০২০ সালের টেস্ট পেপারের কপি। তোমাদের এটা আমি পাঠাইছি। অষ্টম অধ্যায়ে বৃত্ত আর সম্পাদ্য আর উপপাদ্য এই দুইটা পার্ট আমি আলাদা করে দিচ্ছি। তো এটা একটু দেখবা, এর মধ্যে কয়েকটা আছে হুবহু বইয়ের উপপাদ্য তুলে দিচ্ছে। তো ওইগুলো আমি করাবো না, কারণ ওইগুলো অলরেডি আমি তোমাদের কিছুদিন আগেই 8.5 চ্যাপ্টারটা করাইছি, মনে আছে ভেরা? 8.5 এর কিছুদিন আগেই আমরা এটা করছি। যারা ক্লাসটা পাও নাই তাদেরকে আমি 8.5 এর এই ক্লাসটা ভিডিও রেকর্ডিং অংশটা আমি তোমাদের ইতে দিয়ে দিব, যেখানে এই সৃজনশীলটা করে দেওয়াই আছে, মানে এটা বইয়ের হুবহু সৃজনশীল। দেখো তো 9 নম্বর সৃজনশীলটা হুবহু বইয়ের কিনা, দেখে নাও। 9 নম্বর সৃজনশীলটা হুবহু বইয়ের অঙ্কটা ভেরা, দেখো তো। এটা 8.5 এর মানে অনুশীলনীতে করা আছে এবং এটা আমি করে দিচ্ছি। এটা সমস্যা নেই, এটা তোমরা ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব, তাহলে তুমি এটা দেখতে পারবা। ওকে, তাহলে আজকে আমরা উপপাদ্য অংশটা স্টার্ট করতেছি। ক্লাসের দুইটা অংশে আমি বিভক্ত। একটা হলো আমরা উপপাদ্য এগুলো করব, আর এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। আমি প্রায় 8 থেকে 9 জনের পাইছি। তোমাদের কিন্তু অবজেক্টিভটা পাঠানোর কথা ছিল, তো পাঠাইছে মাত্র 8 থেকে 9 জন, কিন্তু হিসাবে বলো বলো বলো। ভাইয়া কিছু শুনতে পাচ্ছেন? আপনি কি কিছু বলছেন? হ্যাঁ, সবাই কি শুনতেছো আমার কথা? সবাই শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, মানে অনেকে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। যাই হোক, তো আমরা 1 নাম্বার সৃজনশীলটা করতেছি। 6 নাম্বার, দুঃখিত। এটা একটু পর বলছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ও ইএফ তিনটা সমান জ্যা বৃত্তে এম এন পি হচ্ছে তাদের জ্যাত্রয়ের মধ্যবিন্দু। তো আমাকে বলছে যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্রটা আঁকো, আর খতে বলছে প্রমাণ করো যে ও এম ইকুয়াল টু ও এম। তো আসো ক আর খ আমরা একত্রে করে ফেলবো, যদিও পরীক্ষার সময় তোমরা আলাদা আলাদা করবা। অনুশীলনী 8, এটা হচ্ছে আমাদের রিভিশন প্রোগ্রাম। 6 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। 6 এর ক। প্রথমে ধরো একটা বৃত্তে তিনটা সমান জ্যা আঁকো, একটু গ্যাপ দিয়ে দিয়ে তিনটা সমান জ্যা আঁকো। এ বি সি ডি ই এফ, এম এন আর সি, এই তিনটা হলো যথাক্রমে এ বি সি ডি ই এফ এর মধ্যবিন্দু। ভাই আপনার ক্যামেরা তো অন হয় নাই। ও দুঃখিত। শেয়ারিং করে দিয়ে রাখলাম। আচ্ছা, চিত্রটা সবাই দেখতে পাচ্ছ? একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি ই এফ তিনটি সমান জ্যা, তাদের মধ্যবিন্দু যথাক্রমে এম এন আর পি। এতটুকু আঁকলেই ক শেষ। সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক পার্টটুকু পর্যন্ত কি বুঝছো? সবাই কি ক পার্টটুকু বুঝতে পারছো? ওকে, তো খতে আমরা এখান থেকেই চিত্রটা আঁকি। ক্ষয়ের জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি এটার প্রয়োজন নাই, ইএফ যেটার কোনো প্রয়োজন নাই ক্ষয়ের জন্য। তো আমাকে বলতে ওএম আর ওএন এই দুটা সমান সমান থাকতে হবে। বেসিক্যালি এটা সেই উপপাদ্য আমরা জানি, ক্লাস 8 থেকেই পড়ে আসতেছি। সেটা হচ্ছে বৃত্তের সমান সমান জ্যার মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা, এটা উক্ত জ্যার উপর লম্ব হয়। আর অ্যাকচুয়ালি বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, মানে ওএম আর ওএনটা সমান হয়। এটি আমাকে প্রুফ করতে হবে। ও এম আর ও এম দূরত্বটা সমান, এটা বেসিক্যালি আমাকে প্রুফ করতে হবে। তো বিশেষ নির্বাচন লেখো। এটা ক্ষয়ের জন্য আমার ইএফ যেটা কোনো প্রয়োজন নেই। বিশেষ নির্বাচন মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা এখন খ পড়বে, হ্যাঁ 6 খ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি সমান যায়, এম ও এন যথাক্রমে তাদের মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে, আচ্ছা তার আগে ও এম আর ও এন যোগ করি, কথাটা মেনশন করো। ও এম কমা ও এন যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম ইকুয়াল টু, ওকে। এটা প্রমাণটা কিভাবে করব ক্লাসের কেউ কি বলতে পারবা? এই প্রমাণটা কিভাবে করব কেউ কি বলতে পারবা? সহজ প্রমাণ করব। এই অক্ষরা, কেউ কি বলতে পারবা ভাইয়া প্রমাণটা কিভাবে করব? কোনো কথা শুনতে পাচ্ছি না তোমাদের কাছ থেকে। ওকে, আমি একটু বুঝায় বলি। আচ্ছা সবাই কি আমার কথা শুনতেছো? মানে এত চুপ আছো যে আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি, তোমরা শুনতেছো কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শোনো, মানে এটা সহজ একটা প্রমাণ। সেটা হচ্ছে আমরা 9 মানে ক্লাস 8-এই পড়ছি উপপাদ্যটা, যদি তোমাদের মনে থাকে। বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা কি হয় বলো? বৃত্তের ব্যাস উক্ত জ্যায়ের উপর লম্ব হয়। তো বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা, কেন্দ্রের সংযোজক সরলরেখা উক্ত জ্যায়ের উপর লম্ব। এই শর্তে কি আমরা বলতে পারি না ও এম লম্ব এবি এবং ও এম লম্ব সিডি? সবাই কি বুঝতে পারো ভেরা? সবাই কি বুঝছো এতটুকু? ওকে, এরপরে আরো একটা উপাদ্য আমরা পড়ছি, সেটা হচ্ছে আবার বৃত্তের সমান জ্যা, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র হতে সমদূরবর্তী। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। তাহলে যেহেতু এবি ইকুয়াল টু সিডি, অর্থাৎ আমরা বলতে পারি এদের দূরত্বটা, কেন্দ্র থেকে দূরত্বটা সমান, অর্থাৎ ও এম ইকুয়াল টু ও এন। সবাই কি বুঝছো ভাইরা? মানে ও এম আর ও এনটা কি বলতো? কেন্দ্র থেকে জ্যা দুইটার লম্ব দূরত্ব। সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি স্যার। ওকে, প্রমাণিত। সহজ একদম একদম প্রমাণ। মানে বেসিক্যালি দুইটা উপপাদ্য দিয়েই প্রমাণটা হয়ে গেল। ওকে, আমরা যদি প্রশ্নটায় আরেকবার একটু যাই, সবাই খুব মনোযোগ দিয়ে শুনো। মানে আসলে সৃজনশীলটাই সহজ, মানে 6 নাম্বারটা একটু দেখো, ক আর খ হয়ে গেছে অলরেডি। আর গতে আমাকে বলছে প্রমাণ করো যে এম এন পি এই তিনটা বিন্দু হচ্ছে সমবৃত্ত বা একই বৃত্তের উপর অবস্থিত। ওকে, সো এটা করার জন্য যেটা করব, আমরা মনে আছে আমরা তিনটা জ্যা ছিল, এর মধ্যে আমরা একটা জ্যা মুছে দিচ্ছি। তো এই হচ্ছে তৃতীয় জ্যাটা, সেটা হচ্ছে সে ধরো ইএফ, আর এটার মধ্যবিন্দুটা ছিল পি, এম এন পি। তো গয়ের জন্য তুমি এই চিত্রটা আঁকবা, গয়ের জন্য এই চিত্রটা আঁকবা। তো তোমরা যেটা করতে পারো ভেরা, আচ্ছা তোমরা মানে সবসময় করো কি, একটা উপপাদ্য যখন লেখা শেষ হবে তোমরা চাইলে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পুরোটা লেখা থাকলো, তারপরে পরবর্তীতে দেখে তোমরা ওইটা তুলে ফেলতে পারো।
এখন যেমন আমি পুরো গটা লিখবো, শেষ করার পরে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে গ হয়ে গেল। আচ্ছা, আমি 1 মিনিট বিরতি দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে 1 মিনিট বিরতি দিচ্ছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ভাইরা? জি স্যার। ওকে, ঠিক আছে, দুঃখিত, একটু গ্যাপ দিতে হয়েছে। এখানে আসলে পাশেই মসজিদ। আচ্ছা, আমরা এটার বিশেষ নির্বাচনটা করি। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি সিডি ইএফ তিনটি সমান যায়। এম এন পি যথাক্রমে তাদের মধ্যবিন্দু।
এম এন পি যতক্ষণ তাদের মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে এম এন পি সমবৃত্ত। সমবৃত্ত কথাটার মানে হচ্ছে একই বৃত্তের উপর অবস্থিত। আমি যদি একটু চিত্রটা একে বুঝাই তোমাদের, যে একটা বৃত্ত যদি আমি আঁকি, মানে সেই বিন্দুটা যদি এই এম এন পি তিনটা বিন্দু দিয়েই যায়, তাহলে আমি বলতে পারবো এম এন পি এটা একটা সমবৃত্ত, মানে একটা একই বৃত্তের উপর অবস্থিত আর কি। তো একে দেখানোর কোনো প্রয়োজন নেই, চিত্রটা এতটুকুই থাকবে। অঙ্কনে আমরা এটা যেহেতু নতুন অঙ্কন করতেছি, তো ও এম আর ওপি যোগ করি এই কথাটা মেনশন করব। অলরেডি খ থেকে কিন্তু পাইছি, একই জিনিস দুইবার প্রমাণ করার প্রয়োজন নেই। ও এমটা হচ্ছে এবি এর উপরে লম্ব, ও এন হচ্ছে সিডি এর উপরে লম্ব, আর ওপি হচ্ছে ইএফ এর উপরে লম্ব। তো একই জিনিস দুইবার প্রমাণ না করে খ থেকে পাই ও এম লম্ব এবি, ও এন লম্ব সিডি, আর ওপি লম্ব হচ্ছে ইএফ। এটা খ থেকে পাইছি অলরেডি। আবার খ থেকে কিন্তু আরো একটা জিনিস পাইছি, সেটা খেয়াল করো, যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তো যেহেতু এবি সিডি ইএফ সমান, আবার যেহেতু এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ইএফ, তাই খ অনুসারে আমরা পাইছি বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তার মানে খ থেকে পাই বেসিক্যালি ওএম ইকুয়াল টু ওএম ইকুয়াল টু ওপি। এক জিনিস দুইবার প্রমাণ করার প্রয়োজন নেই। তো সুতরাং ওকে কেন্দ্র করে ওএম বা ওএন বা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত এম এন পি এই তিনটা বিন্দু দিয়ে যাবে, এম এন পি বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এম এন পি একই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ সমবৃত্ত। এই তিনটা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত, তার মানে এরা হবে সমবৃত্ত। প্রমাণিত। যারা এই প্রমাণটা সবাই বুঝছো কিনা, সবাই একটু আমাকে জানাও প্রমাণটা বুঝছো কিনা। জি স্যার। একই প্রমাণ, একদম সহজ। আর দুইটা আসলে একই টাইপের অঙ্ক দিয়ে ফেলছে, এটা সাধারণত করে না। তো আমরা শিক্ষায় আবার একটু ফেরত যাই। আমাদের 6 নম্বর সৃজনশীলটা করা হয়ে গেল। দেখো আমরা 6 নাম্বারটা করে ফেলছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 7 নাম্বার। সিলেট বোর্ডে আসছে, অভিন্ন বোর্ডের 12 নাম্বারটাও করবো। আচ্ছা, এটা পরে করতেছি, আগে 7 নাম্বারটা একটু করে নাও। প্রশ্নে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস আর পি আর কিউ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা চিত্র আঁকতে হবে, আর চিত্রের আলোকে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। খুবই সহজ। আর এরপরে যেটা বলা হয়েছে সেটা আমি পরে আসতেছি। তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করি। আমার টাচে একটু সময়টা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো 7 নাম্বারটাই বলছে পি কিউ ব্যাস ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আর কোণ পি আর কিউ এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। এখানে আমি একটা বিন্দু দিলাম এফ। ওকে, তো এটা হলো আসলে ক চিত্র। আমি ক প্লাস খ একত্রে করে ফেলতেছি। খতে এই চিত্র থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো বিশেষ নির্বাচন লিখি। ক নাম্বারে শুধু চিত্রটা আঁকবা, আর ক্ষয়ের জন্য আবার চিত্র এঁকে প্রমাণটা করবা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
PQ ব্যাস এবং কোণ PRQ হলো PSQ চাপের ওপর বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ PRQ ইকুয়াল টু এক সমকোণ। ওকে, তো এটা আসলে খুব সহজ একটা প্রমাণ, তোমরা সবাই জানো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ। তো বলতো ভাইয়ারা, আমরা একটা জিনিস করে আসছি, সেটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। জানা আছে? এই উপপাদ্যটা আগে লিখে নিও। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরা বলো, PSQ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? PSQ 180 চাপের ডিগ্রি। না, আগে সেটা বলো, সেটা হলো POQ এবং হ্যাঁ সেটা 180 আমি পরে লিখবো। আর বৃত্তস্থ কোণ হচ্ছে PRQ। তো অর্থাৎ আমরা বলতে পারবো উপপাদ্য অনুযায়ী কোণ POQ ইকুয়াল টু 2 কোণ PRQ। এখন বলো ভাইয়ারা, POQ কে আমরা দুই সমকোণ বলতে পারি না? দুই সমকোণ। সো দ্যাট কোণ PRQ হবে এক সমকোণ। খুবই ইজি একটা প্রমাণ, বইয়ে আছে উপপাদ্য। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করে দিলাম। তো 7-এর খ নাম্বারটাও হয়ে গেল। সবাই কি বুঝছো ভাইয়ারা? এটা POQ দেখেই বোঝা যাচ্ছে এটা দুই সমকোণ, এটার অর্ধেক এটা, তাহলে এটা হবে 90। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো। এবার আমরা গ নাম্বারটায় আসি একটু। 7-এর গ নাম্বার। সাথের গতে কি বলতে দেখো, কোণ PRS প্লাস SRQ, মানে আমি যে এস বিন্দুটা নিচ্ছি, তো এটার সাথে আমি ওই দুটা পার্ট যোগ করব। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে POQ এটা একই সরলরেখায় অবস্থিত, মানে উল্টা প্রমাণ। বেসিক্যালি এটার প্রমাণটা একটু উল্টা। ধরো এস বিন্দুটা এখানে, তো আমি এটা যোগ করলাম। তো বলা আছে PRS আর QRS এই দুটা মিলায় 90 ডিগ্রি, মানে আসলে এটা 90 ডিগ্রি দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এটা এক সমকোণ, মানে একই সরলরেখায় অবস্থিত। তার মানে বেসিক্যালি আমি উল্টা প্রমাণ করব যে এইটা হলো মানে 180 ডিগ্রি, তার মানে এটা হবে একই সরলরেখায় অবস্থিত। এটা করার জন্য তুমি বাড়তি ও আর এস যোগ করো। এটা বইয়েরই একটা অঙ্ক। তো আমি গ নাম্বারটা করতেছি, নতুন চিত্র মুছে দিলাম। এখানে কিন্তু পিকিউ ব্যাস এটা বললে হবে না, কারণ প্রমাণই করতে হবে যে পিকিউটা হলো ব্যাস। সবাই বুঝতে পারছো আমার কথা ভাইয়া? মানে পিকিউ ব্যাস যদি হয় এটা তো তাহলে প্রমাণই হয়ে গেল। আমাকে প্রমাণ করতে হবে পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত। আমাকে বলা আছে এইটা এইটা যোগ করে 90 ডিগ্রি, তাহলে প্রমাণ করতে হবে যে তারা একই সরলরেখায় অবস্থিত। সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি ভাইয়া? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো আমরা এটার বিশেষ বিবরণটা নতুন করে লিখবো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ PRS যোগ QRS ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ করতে হবে যে P ও Q একই সরলরেখায় অবস্থিত।
হ্যাঁ, তোমরা যারা ওই যে 3 আর 4 এর অবজেক্টিভ পাঠাও নাই তারা কিন্তু আজকের মধ্যে বা আমি যা আগামীকাল পর্যন্ত সময় দিলাম, আগামীকালের মধ্যে পাঠিয়ে দিবা। কারণ এই সপ্তাহের আমি বাড়ির ক্লাস দিব হচ্ছে আজকে 8ম অধ্যায়ের আমি তোমাদের এমসিকিউ দিব, এটা কিন্তু করতে হবে। আজকে এটা কিছুটা সলভ করবো এবং তোমাদের বাকিগুলা কাজ দিব। সবাই কি বুঝছো? জি স্যার। কারণ এই এই আগামী শুক্রবারে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষাটা হবে, যে রিভিশন যে পার্টটা আমি করাচ্ছি সেটা প্রথম পরীক্ষাটা হবে। অধ্যায় হচ্ছে 3, 4 আর 7, 8। 7 আমি করাচ্ছি না, মানে সম্পাদ্য হুবহু বই থেকে কমন করবে তোমাদের। আর 8 কিছুটা আমি করাই দিচ্ছি, যেহেতু বৃত্তে অনেকেরই সমস্যা হয়, দ্যাট ইজ ওয়াই 8 এর অংশগুলো আমি করাই দিচ্ছি। আজকেও করাবো এবং কালকেও করাবো। সবাই বুঝছো আমার কথা? কালকে কিন্তু তোমাদের শিডিউল ক্লাস, বুধবার দিন তোমাদের শিডিউল ক্লাস। ওকে, অঙ্কন হচ্ছে ও কমা এস যোগ করি। এবার আমাকে বলো, একটু আগেই লিখলাম, আমি পুনরায় আর লিখতেছিলাম, সেটা হচ্ছে জানা আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তোমরা কি আমাকে একটু বলবা কষ্ট করে, পিএস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত আর বৃত্তস্থ কোণ কত? পিএস চাপের উপর পিওএস হচ্ছে কেন্দ্রস্থ কোণ। পিএস চাপের উপর দণ্ডায়মান, ভেরি গুড, এটা বইয়ের অঙ্ক। কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিওএস, ভেরি গুড। আর বৃত্তস্থ কত? পিআরএস। ভেরি গুড, পিআরএস। তার মানে আমি বলতে পারি কোণ পিওএস ইকুয়াল টু 2 কোণ পিআরএস। এক নাম্বার ইকুয়েশন হইল। এবার পরবর্তীতে বলো, কিউএস চাপের উপর দণ্ডায়মান, কিউএস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত আর বৃত্তস্থ কোণ কত? কিউওএস হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ভেরি গুড, কিউওএস কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ হবে কিউআরএস। সুতরাং কিউওএস ইকুয়াল টু 2 কোণ কিউআরএস, এইটা হলো আমাদের 2। এবারে আসো আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করি। 1 যোগ 2 তাহলে হবে পিওএস যোগ কিউওএস। 2 কমন নিলে কোণ পিআরএস যোগ কিউআরএস। বলো, পিওএস আর কিউওএস যোগ করলে কত হবে ভাইরা? পিও কিউ। আর এবার বলো, আমরা উপপাদ্যের পাঁচটি বলে আসছি, পিআরএস আর কিউআরএস যোগ করলে হচ্ছে 1 সমকোণ, তার সাথে 2 গুণ আছে, সেটা হচ্ছে 2 সমকোণ। যারা বলবা কোণ পিও কিউ হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণের আরেকটা নাম আছে, ক্লাসে কে কে বলতে পারবা? 2 সমকোণের আরেকটা পৃথক নাম আছে, এক সরল কোণ বলা হয় এটাকে। এক সরল কোণ। হ্যাঁ হ্যাঁ, এক সরল কোণ। তো সরল কোণের 3টা বিন্দু হচ্ছে একই সরল রেখায় অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি পি ও কিউ এই 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। সবাই বুঝছো ভাইয়ারা ম্যাথটা? এটা 10.3 না 10.2 চ্যাপ্টারের একটা ম্যাথ। 8.2 দেখে 8.2। ঠিক আছে, তো আমরা 2টা সৃজনশীল করে ফেললাম। এবার আমরা একটু এমসিকিউ অংশটা দেখি। হ্যাঁ, এমসিকিউ অংশটা কিছুটা সলভ করি। এই হচ্ছে তোমাদের এমসিকিউ শীটটা। এখানে বিগত বছরের বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। একটু কষ্ট করে আমাকে 1 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার বলো। 1 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার কেউ একজন বলো। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে বলো? 4 গুণ। 4 গুণ, ভেরি গুড। এরপরে বলো 2 নম্বর অবজেক্টিভ, পিকিউআরএস একটা হচ্ছে বৃত্ত, মানে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এসপিকিউ এই মানটা কত? বহিস্থ কোণটা দেয়া আছে 80 ডিগ্রি। যারা খুব সোজা, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটাও 80 ডিগ্রি হবে। এটি কি বুঝতে পারো? আমি একটু আবার বুঝাই নিই। এইটা যদি 80 ডিগ্রি হয়, এর পাশেরটা হলো 100 ডিগ্রি, এইটা 100 আর এটা 80, যোগ করলেই তো 180 হয়। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি।
অথবা আরেকটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করবে উৎপন্ন বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তার মানে ওইটা যেহেতু 80, তার মানে এসপিকিউ 80 ডিগ্রি হবে। সবাই কি বুঝতে পারছো এরা? জি ভাইয়া। ওকে, তারপরে বলা হয়েছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, দুইটা বৃত্তের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে বলতো ভাইয়া? 3টা হবে, এই একটা, এই একটা, এই একটা। সবাই কি বুঝতে পারছো? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সর্বোচ্চ 3টা সাধারণ স্পর্শক আঁকা যাবে। সবাই কি এই অবজেক্টিভটা বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা আমাকে বলো 4 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার স্যার বলো। স্যার সাধারণ স্পর্শক কি? সাধারণ মানে কমন। এই যে ধরো ধরো এখানে ক্লাসে কে আছে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ক্লাসে আছে হচ্ছে ওয়াসি। ওয়াসির আজকে কি জন্মদিন? হ্যাপি বার্থডে নাকি? ওয়াসি কি জি জন্মদিন? ভাইয়া। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক, Yes, শোনো, তো জন্মদিনের একটা উপহার দিই। ধরো তোমার হচ্ছে 2টা গার্লফ্রেন্ড আছে, আজকে দুজনকেই খাওয়াইতে হবে, তোমার ট্রিট দিতে হবে, তো ঝামেলা। তো গার্লফ্রেন্ড 2টার নাম হলো এক্স আর ওয়াই। আর জগন্নাথ আছে, জগন্নাথেরও 2টা গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড হলো ওয়াই আর জেড। তাহলে ওয়াই কি বলো? ওয়াই হচ্ছে দুইজনের কমন গার্লফ্রেন্ড, এটাকে বাংলায় বলে সাধারণ গার্লফ্রেন্ড। তো ভাইয়ারা মনে রাখবা, সাধারণ স্পর্শক বলতে বোঝায় দুইটা বৃত্তের কমন স্পর্শক, যে স্পর্শকটা দুইটা বৃত্তেরই স্পর্শক। বুঝছো আমার কথা? এমন একটা স্পর্শক যেটা দুইটা বৃত্তেরই স্পর্শক হবে। তো এরকম 3টা আকার আছে। উদাহরণটা কি বুঝছো? জি স্যার। ওকে, 4 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। x প্লাস 80, হ্যাঁ ভেরি গুড, 60 ডিগ্রি হবে। কারণ কি x প্লাস 80 ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 20। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান 60 ডিগ্রি হয়, খুব সহজ। তারপরে 5 নাম্বারটা একটু কষ্ট করে বলো। 5 নাম্বারে বলছে একটা বৃত্তের কেন্দ্র O, এ ও বি যদি 60 ডিগ্রি হয়, এসিবি খুবই সহজ 30 ডিগ্রি হবে, তাই না ভাইয়া? 30 ডিগ্রি হবে। আচ্ছা, সোজাগুলি না করাই। আচ্ছা 7 নাম্বার, আচ্ছা হ্যাঁ 6 নাম্বারটা বলো। 6 নাম্বারটা একটু ঝামেলা। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? অধিচাপ বুঝো? দাঁড়া একটু বুঝায় বলি। এটা ধরো একটা বৃত্ত, ওকে। সো অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপ হচ্ছে এইটা। অধিচাপে অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ বলতে হবে। তো বৃত্তস্থ কোণটা কি হবে? বা আমি যদি বৃত্তস্থ কোণ না বলি, মানে আমি যদি ইসে বলতে চাই, দুঃখিত, অধিচাপে অন্তর্লিখিত কোণ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে এইটা অধিচাপ, এইটার অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূলকোণ। হ্যাঁ স্থূলকোণ হবে সবসময়। খেয়াল করে দেখো, এখানে আমি যদি একটা কোণ আঁকি, এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। সবাই কি বুঝতে পারো? এখানে আসলে কোণ বলতে বৃত্তস্থ কোণ বুঝাইছে, এখানে কোণ বলতে বৃত্তস্থ কোণ বুঝাইছে, এটা বলা উচিত ছিল। তো এটা স্থূলকোণ হবে। আর উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয় বলতো ভাইয়া? বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হবে। ফাইন, তো এটা হয়ে গেল 7 নাম্বার বোধ হয় পারবা। 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বারের অ্যান্সার কি হবে? দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, একটির ব্যাস 8 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 8, তাই না? একটার ব্যাস দিছে আর একটার ব্যাসার্ধ দিছে, মানে দুইটা আসলে সেম। তাহলে 4 আর 4 8 হবে। হোপফুলি এটা বুঝতে পারো। এটা হয়ে গেল সোজা। এগুলো আসলে বইয়ের গুলা, এখানে অনেকগুলোই বইয়ের আছে, তো আমি এগুলো বাদ দিচ্ছি, যেগুলো বইয়ের সেটা বাদ দিচ্ছি। আচ্ছা ভাইরা, 16 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বল। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কি হয়? উপপাদ্য আছে, কে বলতে পারবা?
সমান। হ্যাঁ, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান হয়, তো গ হবে। এটা উপাদ্যই আছে বইয়ে। তারপরে হচ্ছে 18 নাম্বার একই জিনিস, পরিবৃত্তের অবস্থান কোথায় হবে। 19 নাম্বারের অ্যান্সার বলো। একটা মানে সমকোণী ত্রিভুজ আঁকলা, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি আঁকো, পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে বলো তো ভাইরা? খুব সোজা প্রশ্ন। অতিভুজের উপরে হবে, বুঝতে পারো, এবং সেটা অতিভুজের মধ্যবিন্দুই হবে। তো এটা হলো অতিভুজের উপর। হ্যাঁ, তুমি কি বললা? প্রশ্ন বুঝি নেই। একজন প্রশ্ন করলো, আমি সেটা দেখে আসছি। 7 নাম্বার অবজেক্টিভটা একটু দেখবো। 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার সোজা। এক্স এর মান কত বলো তো ভাইয়া? 60 ডিগ্রি। আমি বলি না, এটা হলো 54 ডিগ্রি যদি হয়, এটা তো অর্ধেক 54 ডিগ্রি, তাহলে এটা হবে 126 ডিগ্রি। বুঝতে পারো ভাইয়া? মানে উপরেরটা 54, তাহলে নিচেরটা যোগ করে 54 আর এক্স ধরো, যোগ করে হবে 180, তাহলে এক্স এর মান হবে 126। বুঝতে পারছো? এটা হবে 7 নাম্বার। সবাই কি বুঝছো? জি ভাইয়া। এটা বইয়ের, সো দ্যাট আমি এটা করিনি। চলে আসো। আচ্ছা, তো এরপরে আচ্ছা, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে? অভিচাপ। অধিচাপ। অধিচাপ, ভেরি গুড। আর অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হলো উপচাপ, আর বা সোজা। 31 নম্বরও সোজা, বইয়ের উপপাদ্য। বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই বাকিগুলা হচ্ছে তোমরা করবা। এবার আসো বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ করে। এগুলো একটু ঝামেলা হয়ে থাকে সাধারণত, এগুলো একটু সলভ করে দিই। আচ্ছা, সবাই আমাকে বলো 32 নাম্বারটার অ্যান্সার কি হবে? বৃত্তের স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তিনটেই ঠিক ঠিক আছে। আছে। 1 2 3, হ্যাঁ। এরপরে 33 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো কি হবে? 33 নাম্বার অবজেক্টিভের অ্যান্সারটা কি হবে বলো? এ ও বি একই সরলরেখায় অবস্থিত, এটা ঠিক আছে। কোণ এ ও পি ইকুয়াল টু বি ও পি, এটাও ঠিক আছে। পি কিউ এ বি, হ্যাঁ এটা তিনটাই। যাই হোক, তাহলে এইটুক হয়ে গেল আমাদের 1 পৃষ্ঠা। আমরা আরেকটা পেজ আছে, এটা একটু চলে যাই। এটা পুরোটা সলভ করবো ভাইয়া, হ্যাঁ সবগুলো সলভ করে আমাকে পাঠাবা। আচ্ছা, তো এবারে আমি একটু কঠিন টাইপের গুলা করি, যেমন এই দুটা খুবই সহজ, যেটা একটু ঝামেলা সেগুলো একটু করি। হ্যাঁ, 38 39 অভিন্ন তথ্য ভিত্তিক, এটা একটু সলভ করি। 38 39 ঢাকা বোর্ড 2019। বলো, তথ্যগুলো দেখছো। এবি জ্যা হলো 10 সেন্টিমিটার, সরি কর্ণ। তো ও ই হচ্ছে লম্ব এডি। আচ্ছা, তো ও এ ই এর ক্ষেত্রফল কে কে বলতে পারবা? ও এ ই এর ক্ষেত্রফল কত হবে? এবি যদি 10 হয়, এবি যদি 10 হয়, তাহলে এই ব্যাসার্ধ গুলো হচ্ছে 5 করে। ব্যাসার্ধ হচ্ছে 5 ও এ। তাহলে বলতো এ ই কত? 4 না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে ও এ ই এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 4 ইন্টু 3, হাফ ইন্টু 4 ইন্টু 3, তার মানে এটা হবে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে 6। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে আসো এর পরেরটায়। এসিবি এর পরিসীমা কত? কে কে বলতে পারবা? এসিবি পরিসীমা, তার মানে অর্ধবৃত্ত, এটা খুব সোজা। যারা এটা এসিবি কি অর্ধ পরিসীমা, এটা কি বুঝতে? অর্ধ পরিধি আর কি, দুঃখিত। তো নর্মালি পরিধি হচ্ছে 2 পাই আর, তার অর্ধেক হবে হচ্ছে পাই আর। তো পাই আর, আর এখানে হচ্ছে 5, মানে 5 পাই। 5 পাই কত হয় একটু দেখো তো।
15.145 কি না না একটু বেশি হবে না 5 পাই কত হয় ভাইয়া দেখো তো উত্তর কোনটা এখানে ক্যালকুলেটর আছে কার কাছে স্যার 15.58 15.58 ও ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে দুঃখিত আমি ভুল করছি হ্যাঁ দুঃখিত ত্রিভুজের পরিসীমা হবে এরকম আচ্ছা এবি হচ্ছে 10 এসি আর বিসি হচ্ছে সমান দুঃখিত তাহলে এটা নতুন করে করতে হবে x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কয়ার তার মানে 2x স্কয়ার x স্কয়ার হচ্ছে 50 x হচ্ছে 5√2 x হইল 5√2 তাহলে এই দুইটা বাহু হচ্ছে x আর x তাহলে 5√2 হচ্ছে 10√2 প্লাস 10 ক্লাসে কেউ বলতে পারবা 10√2 প্লাস 10 কত হয় ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে 24.14 হ্যাঁ তাহলে উত্তর হবে 24.14 ওকে এইবারে এইরকম একটা ভাইয়া বলো আগের ম্যাথটা আবার একটু বুঝাবেন, ওটা বুঝতে পারিনি। আচ্ছা এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বলছে ভাইয়া এই যে এসি বিসি এবি এই পরিসীমাটা বের করতে বলছে আমি ধরছি এই দুটো সমান দেখো এখানে বলা আছে এই দুটো সমান দেখছো এসি আর বিসি সমান এটা প্রশ্নে বলা আছে তো আমি এই দুটাকে x ধরে নিচ্ছি তো বলো এটা কি মানে সমকোণী ত্রিভুজ না পিথাগোরাস হবে না x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু হবে 10 স্কয়ার এখান থেকে x বের করছি তারপরে x যোগ এই 10 এটা হচ্ছে পরিসীমা বুঝতে পারছো জি ভাইয়া ওকে ঠিক আছে এরপরে এই অবজেক্টিভটা একটু দেখো 40 41 বলো কত হবে অ্যানসার কোণ বিএসি খুব সোজা x প্লাস 60 দুঃখিত x প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে 2x তার মানে x এর মান 60 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না x এর মান 60 হবে আর প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত কেউ বলতে পারবা প্রবৃদ্ধ কোণ বিওসি x যদি 60 হয় 60 120 ওইটা হবে 240 ডিগ্রি সবাই কি বুঝছো ভাইরা 40 এবং 41 জি ভাইয়া জি ভাইয়া। ওকে ঠিক আছে তো পরবর্তীতে চলে যাই পরের উপরে আচ্ছা বলো 42 44 এর অ্যানসার কি হবে 42 43 অ্যানসার কি হবে এবং 43 এর অ্যানসার কি হবে ঠান্ডা মাথায় বলো 45 ডিগ্রি হ্যাঁ গুড 45 ডিগ্রি হবে হ্যাঁ চমৎকার কেমনে হইলো বলো ইএফজি এটা হইলো গিয়া 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে তার অর্ধেক হ্যাঁ আর ডিওএফ এর পরিসীমা 43 বল ডিওএফ এর পরিসীমা দেখো এটা 4 দেওয়া আছে তাহলে এটাও 4 তাহলে এটা হবে 3 ডিওএফ এর পরিসীমা হবে 3 4 আর 5 যোগ করলে হয় 12 সেন্টিমিটার হবে সবাই কি বুঝতে পারো 43 নাম্বার অবজেক্টিভের অ্যানসার হবে 1 কেউ না বুঝতে পারলে বলো মানে এই দুইটা 4 4 আর ব্যাসার্ধ হচ্ছে 5 তাহলে এটা হবে ওডি হবে 3 পিথাগোরাস অনুযায়ী তাহলে ওডি 3 ডিএফ 4 আর ওএফ 5 যোগ করলে হলো 12 তো এটা ঠিক আছে আমাদের এটা হয়ে গেল এটা সহজ পারবা 47 নাম্বার অবজেক্টিভের অ্যানসারটা একটু বলো কষ্ট করে 47 এর অ্যানসার কি হবে 47 এ বলছে ও এ হচ্ছে 5 সেন্টিমিটার ও এম হচ্ছে 4 সেন্টিমিটার 6 এবি হচ্ছে এবি দেখো ভালো করে দেখো 6 হবে হ্যাঁ 6 হবে কারণ হবে। হ্যাঁ বলো তোমার কোনো কোশ্চেন আছে বলো হ্যাঁ চ্যাপ্টার 3 এর 23 নম্বর সিকিউটা এটা একটু করাই দিলে ভালো হতো। চ্যাপ্টার 10 চ্যাপ্টার 3 এর 3 হ্যাঁ ভাইয়া 23 নাম্বার সিকিউ আচ্ছা ঠিক আছে দেখা দিই ওকে এবার দেখো এটা 6 হবে কেমনে এটা 5 দেখো এটা হলো 5 আর ও এম হলো 4 তাহলে এটা হবে 3
তাহলে 3 দুগুণে এটা 6 হবে এবি। ঠিকই আছে। তো 48 থেকে 50 হলো সহজ, 9 গুলি পারবা। ওকে, তো চ্যাপ্টার 3 এর 23 নাম্বার সিকিউ এ কি আছে আমি একটু দেখে নিই। 3.5 এর লাস্টে নাকি? মানে ভাইয়া chapter 3 যেটা দিয়েছিলেন না সৃজনশীলের ওইটা কোনটা 23 নম্বর? ও আচ্ছা আচ্ছা, আমি যে শীটটা দিছিলাম সেটা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা দেখা দিব না। এটা শীটটা এখন আমার কাছে নাই, আমি দিচ্ছি তোমাদের নেক্সট ক্লাসে, আমি এটা করাই দিব না। তোমরা 54 নাম্বারটা একটু দেখো। 54 একই জিনিস বোধ হয়, পারবা বোধ হয়, এগুলো পারবা বেড়া। তাহলে এই যে এই 54টা এমসিকিউ এগুলো সলভ করবা তোমরা এই পর্যন্ত। বৃত্ত সংক্রান্ত সব বোর্ডে যত কোশ্চেন আসছে এগুলো এখানে দেওয়া আছে। তো মোটামুটি আমাদের এই শীটটার, এই যে সৃজনশীল যে শীটটা, সেটার সিকিউ গুলো দেখো আর এমসিকিউ গুলো সব সলভ করবা। সিকিউ শীট থেকে আমি আরেকটা দেখাই, দেখে নাও। সিকিউ শীটটা আবার শেয়ার করতেছি তোমাদের সাথে। এগুলো সব বইয়ের অঙ্ক, মানে বৃত্ত থেকে তেমন বানায় আসে না, হুবহু কোশ্চেন আসে। যেমন 9 নাম্বারটা করা আছে আমার কাছে, 10 নাম্বারটাও আমার কাছে করে দেওয়া আছে। এটা আমি ওই যে 8.4 আর 5 এ করাইছি। এই দুইটা ভিডিও আমি ক্লাস শেষে তোমাদের কে দিয়ে দিচ্ছি, তোমরা ওইটা দেখে নিও। 8.4 আর 5 এর ভিডিওগুলো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সংজ্ঞা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এই সৃজনশীলটা দেখো তো, এটা করানো লাগবে কিনা একটু ভালো করে পড়ো। অভিন্ন বোর্ড 2018-তে আসছে। প্রথমটা হইলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর পরেরটা হইলো বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুইটাই বইয়ের উপপাদ্য। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তোমরা এই শীটটা দেখো। আগামী কালকের ক্লাসে যদি এই শীটে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমি করে দিব। আর এমনিতে হায়ার ম্যাথ পরবর্তী অংশটা আমরা স্টার্ট করব। হায়ার ম্যাথের প্রথম যে টপিকটা ছিল সেটা মোস্ট প্রবাবলি 1, 2 এবং 7 নাম্বার চ্যাপ্টারের উপরে। তো আমি আমার মুখস্থ নাই, তোমরা একটু দেখে নিও। রুটিনটা দিছিলাম, ওইটার মধ্যে লেখা আছে। ওইটা আমরা আগামীকালকে শুরু করব। আর তোমরা এই শীটের মধ্যে সিকিউ বা এমসিকিউ এ কোনো প্রবলেম থাকলে সেটা কালকে দেখাবা। এখান থেকে কালকে ক্লাস শুরু করব। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আর এই শুক্রবার দিন কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার ডেট মাত্র একদিনই থাকবে, তোমাদের শুক্রবারের মধ্যেই পরীক্ষাটা দিতে হবে। সারাদিন যে কোনো সময় রাতের মধ্যে আমাকে পাঠাইলেই হলো, আবার 12টার পরে পাঠাও না, ঠিক আছে? শুক্রবার সকালে আমি কোশ্চেনটা দিব, তোমরা একদম ভরে দিব, সমস্যা নাই। তোমরা হলো কোশ্চেনটা মানে সারাদিনের মধ্যে যে কোনো সময় আমাকে পাঠাবো। শুক্রবারই পরীক্ষাটা দিতে হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। Right, sir.